বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল থেকে 8 নম্বর ক্লাসে ক্যাশ বাজেট থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝানো হবে। প্রথমেই বলে নিচ্ছি, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু বোঝার আছে। ধৈর্য ধরে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের এই ক্লাসটা দেখতে হবে। প্রিপেয়ার ক্যাশ বাজেট অফ গ্রিন লাইট লিমিটেড ফর August to September 2017 from the data given below. নিচের তথ্য থেকে গ্রিন লাইট লিমিটেডের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ক্যাশ বাজেট তৈরি করো। সাধারণত ক্যাশ বাজেট বলতে আমরা বুঝি যে কোনো মাসের প্রথম তারিখে যেই পরিমাণ নগদ উদ্ধৃত থাকবে, মানে ব্যালেন্স বিডি, ওই টাকার সাথে যত ধরনের লেনদেন ব্যবসায়ের মধ্যে প্রাপ্তি বোঝাবে, মানে ক্যাশ প্রাপ্তি, ক্যাশ রিসিপ্ট বা নগদ প্রাপ্তি ব্যালেন্স বিডি এর সাথে যোগ হবে, এবং যত ধরনের প্রদান আছে, নগদ টাকা প্রদান বোঝাবে, মানে ক্যাশ পেমেন্ট, সেটা বিগ হবে। তারপরে যে ব্যালেন্সটা থাকবে এটার নাম হচ্ছে ক্যাশ বাজেট। সেলস, পারচেজ, ওয়াইজেস অ্যান্ড আদার এক্সপেন্স অফ দ্য বাজেটেড পিরিয়ড। বিক্রয়, ক্রয়, মজুরি, অন্যান্য ব্যয়ের তথ্য নিচে দেওয়া আছে। অ্যাকাউন্ট টাইটেলস, মে মাসের তথ্য, জুন মাসের, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের। মাস এখানে অনেকটা আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে ক্যাশ বাজেট তৈরি করতে হবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের। অনেক কিছু বোঝার আছে। তাহলে সেলস বা বিক্রয়ের পরিমাণ মে মাসে 8 লক্ষ টাকা, জুন মাসে 7,50,000, জুলাই মাসে 9 লক্ষ টাকা, আগস্ট মাসে 8,50,000, সেপ্টেম্বর মাসে 8 লক্ষ টাকা। ক্রয় করা হয়েছে এই টাকাগুলো এক একটা মাসে, মজুরি এক একটা মাসে এই টাকাগুলো, আদার এক্সপেন্স এক একটা মাসে এই টাকাগুলো। ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার ফর 2 মান্থ অ্যান্ড ফ্রম সাপ্লায়ার 1 মান্থ। কাস্টমার বলতে আমরা তাদেরকে বুঝি যাদের কাছে আমরা বিক্রি করি। তো যাদের কাছে দাঁড়ে বিক্রি করব তারা তো দেনাদার। তো দেনাদারদের জন্য 2 মাস সময় দেওয়া হয়েছে যে বাকিতে বিক্রি করা হবে, কিন্তু যেই পরিমাণ টাকা বাকিতে বিক্রি করা হবে তার 2 মাসের মধ্যে, যেই তারিখে বিক্রি করা হবে তার 2 মাসের মধ্যে টাকাটা পেয়ে যাব, ব্যবসায়ের মধ্যে চলে আসবে। এবং পাওনাদারদের জন্য সাপ্লায়ার 1 মান্থ, পাওনাদারদের জন্য 1 মাস। লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস অ্যান্ড আদার এক্সপেন্স হাফ এ মান্থ। ওয়াইজেস এবং অন্যান্য যে খরচ, এই যে ওয়াইজেস এবং অন্যান্য খরচ আছে, এটা হাফ মান্থ মানে 15 দিন। এরকম দেওয়া থাকলে একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মটা আমি তোমাদের অঙ্কের মধ্যে দেখিয়ে দিব, সহজে বুঝতে পারবেন। তারপরে সেলস অ্যান্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ, 90% অন ক্রেডিট। তো যেই সময়ে বা যেই তারিখে বিক্রি হবে বা ক্রয় হবে, বিক্রি করার সময় 10% টাকা নগদে, পরবর্তী 90% বাকিতে। ক্রয় করার সময়, মানে এই যে গ্রিনলাইট লিমিটেড, ধরে নিলাম এটা আমার কোম্পানি, তুমি যখন অঙ্কটা সমাধান করবে ধরে নিবে তোমার কোম্পানি। তুমি যখন বিক্রি করবে 10% বা 10% টাকা নগদে, 90% টাকা বাকিতে, দেনাদারের তখন সৃষ্টি হবে। আর যখন তুমি কোনো কিছু ক্রয় করবে তখন 10% নগদ টাকা পরিশোধ করবে, আর পরবর্তী 90% টাকায় পাওনাদারের সৃষ্টি হয়ে যাবে। সেলস কমিশন এর দ্য রেট 2% অন দ্য সেলস ইজ পেবল ইন দ্য মান্থ ফলোয়িং মান্থ কালেকশন। সেলস কমিশন মানে বিক্রয় কমিশন 2% অন দ্য সেলস ইন দ্য পেবল ইন দ্য মান্থ। 2% বিক্রয় কমিশন যেই মাসে বিক্রয় এই মাসে প্রদেয় থাকে, ফলোয়িং মান্থ কালেকশন। এবং ফলোয়িং মান্থ কালেকশন বলতে এখানে বোঝানো হয়েছে, মনে রাখার মতো একটা বিষয়, একেবারে ক্লিয়ারলি মনে রাখতে হবে যে সেলস কমিশন বলতে তুমি যে বিক্রয় করেছো, বিক্রয়ের টাকাটা যদি তুমি সম্পূর্ণ টাকাটা যেদিন পাবে সেই দিনই তুমি একটা কমিশন দিবে। এখন বিক্রি করার সাথে সাথে কিন্তু তুমি কমিশনটা দিবে না। তো এই অবস্থায় এখানে চিন্তার বিষয় কি, যে যেই মাসে বিক্রয় ওই মাসে 2% কমিশন তা মানে দিতে হয়। সেলস ইজ পেবল ইন দ্য মান্থ ওই মাসে। আর ফলোয়িং মান্থ বলতে তুমি বিক্রয়ের ঠিক
2 মাস পর্যন্ত বিক্রয়ের এখানে বলা আছে যে 2 মাস পর্যন্ত তোমার কি দেনাদারদেরও টাকাটা দিয়ে দিতে হবে। তার মানে টোটাল বিক্রয়ের টাকা তুমি পরবর্তী 2 মাসের মধ্যে কালেকশন করতে পারছো। এই ক্ষেত্রে তোমাকে মাসের হিসাবটা করতে হবে কিভাবে, যেমন এই হলো 1 মাস, সেলস ইন দ্য পেবল ইন দ্য মান্থ মানে এই 1 মাস, আর ফলোয়িং বলতে এই 2 মাস। তো 2 আর 1 3 মাস, অর্থাৎ এই কমিশনটা কখন দিতে হবে? 1 মাস মানে 3 মাস পরে, 3 মাস পরে এই কমিশনটা তোমাকে দিতে হবে। আরেকটু ব্যাখ্যা আমি অঙ্কের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেবল আগস্ট 40,000, তো আয়কর বকেয়া আছে। আর রেন্ট পেবল ইন ক্যাশ পার মান্থ 3,000, প্রতি মাসে ভাড়া বকেয়া আছে 3,000 করে। দি ক্যাশ ব্যালেন্স অন 1 আগস্ট 1,30,000, আগস্ট মাসের ব্যালেন্স বিডি এটা। এখন অনেক কিছু বোঝার আছে, তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। আমি প্রশ্নটা এখানে রেখে দিলাম, এখন ক্যালকুলেশন অফ ক্যাশ সেলস, ক্রেডিট সেলস অ্যান্ড সেলিং কমিশন, 2টা নিয়মের অঙ্ক ক্যাশ বাজার থেকে আসে। একটা হচ্ছে এই নিয়ম, আর আগের ক্লাসে যেগুলো বোঝানো হয়েছে ওই নিয়ম। তো বর্তমান নিয়মের মধ্যে ক্যাশ বাজেটের অঙ্কের সমাধানটা কিভাবে হলো, চলো নাম্বার 1 ওয়ার্কিংটা আমি বোঝাই। যেমন মান্থ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তখন টোটাল সেলস মে মাসে সেলসের পরিমাণ 8 লক্ষ টাকা, তাহলে মে মাসে 8 লক্ষ, জুন মাসে 7,50,000, ওকে, জুলাই মাসে 9 লক্ষ টাকা, আগস্ট মাসে 8,50,000 টাকা, সেপ্টেম্বর মাসে 8 লক্ষ টাকা। আবার ওই যে মে মাসে বিক্রি করা হয়েছে, মে মাসে যে 8 লক্ষ টাকার বিক্রি করা হয়েছে, ওই মে মাসেই কিন্তু 10% টাকা, কারণ যেই মাসে বিক্রি সেই মাসেই 10% নগদে বিক্রি, 90% বাকি থাকে। তাহলে মে মাসের নগদ পাওয়া হয়েছে 80,000 টাকা, আর পরবর্তী 90%, 8 লক্ষের 90% 7,20,000 টাকা বাকি, বাকিগুলো পরে দেখব। তারপরে জুন মাসে 7,50,000-এ 10% 75,000, 7,50,000-এ 90% 6,75,000। জুলাই মাসে 9 লক্ষের 10% 90,000, আর 90% 8,10,000। আগস্টে 8,50,000-এ 10% 85,000, 90% 7,65,000। সেপ্টেম্বর মাসে 8 লক্ষের 10% 80,000, 90% 7,20,000। তাহলে দাঁড়ি বিক্রয়ের পরিমাণ প্রত্যেকটা মাসের আর নগদ বিক্রয়ের পরিমাণটা আলাদা করে ফেললাম। এখন আমাদের বাইর করতে হবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ক্যাশ বাজার। তাহলে ওই মাসে কি পরিমাণ কালেকশন, ওইটাই আমাদের দেখা প্রয়োজন। লক্ষ্য করো, কালেকশন এখানে আগস্ট এবং সেপ্টেম্বর মাস শুধু আমি রাখলাম, অন্যান্য মাসের আমার প্রয়োজন নেই। এবং বিক্রয় করতে গিয়ে যে একটা সেলিং কমিশন, এটা আগস্ট এবং সেপ্টেম্বর মাস আমি শুধু এখানে রেখে দিলাম। যদি এই মাসে সেলিং কমিশন দিতে হয়, এই মাসের মধ্যে যদি পড়ে, তখন আমরা এখানেই বসাবো। এখন কিভাবে কি হলো এটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, দেনাদারদের কাছে টাকাটা পাওয়া যাবে 2 মাসের মধ্যে, 2 মাস সময় দেওয়া হয়েছে। আচ্ছা, মে পরে কোন মাস? জুন জুলাই, তখন কি 2 মাস পরেও? এখানে তো জুন জুলাই মাস নেই, তখন তো টাকা আসার কথা না। জুনে যাও, জুনে এখানে টাকার পরিমাণ, দেনাদারের পরিমাণ 6,75,000। তো জুলাই আগস্ট, তো আগস্ট এটা 2 নম্বর মাস পড়ে না, জুলাই আগস্ট। তাহলে এই 6,75,000 টাকা আগস্টে আদায় হয়ে যায়, মানে যেই পরিমাণ দেনাদার সৃষ্টি হবে 2 মাসের মধ্যে টাকাটা আদায় হবে। তাহলে জুন পরে জুলাই, তারপরেই তো আগস্ট, তো এটা 2 মাসের মধ্যে আদায় হয়ে যায়। আচ্ছা, জুলাই মাসে দাঁড়িয়ে বিক্রয় 8,10,000, তো আগস্টে তো আর আদায় হবে না, সেপ্টেম্বর মাসে আদায় হয়ে যাবে। ওই যে দাঁড়িয়ে বিক্রয় 8,10,000, এই টাকাটা কিন্তু সেপ্টেম্বরে আদায় হয়ে যাবে। এখন বাকি যে আগস্ট এবং সেপ্টেম্বর, এই টাকাগুলা আদায় করতে গেলে আরও 2 মাসের প্রয়োজন। তার মানে এই টাকাগুলো এখানে আদায় হবে না। তবে এই আগস্ট মাসে যে নগদে বিক্রয় 85,000 এবং এখানে সেপ্টেম্বর মাসে 80,000, এটাও আমরা মনে রাখব যে আগস্টে নগদ টাকা 85,000 বিক্রয়, সেপ্টেম্বরে 80,000। তবে আগস্টে দেনাদারদের কাছ থেকে কালেকশন হয় 6,75,000, আর সেপ্টেম্বরে 8,10,000। তো এটা হচ্ছে আমাদের ক্যাশ সেলস, ক্রেডিট সেলস। এখন সেলিং কমিশনটা বাইর করতে হবে। তো কমিশনটা আমরা এখানে লক্ষ্য করে দেখলাম এই 1 মাস, আর ফলোয়িং বলতে বোঝানো হয়েছে আরও 2 মাস।
তো টোটাল হলো 3 মাস। এখন 3 মাসে কমিশন দিতে হবে কত টাকা? 2%। এই যে সেলস কমিশনের দ্য রেট টাকা 2% বিক্রয়ের উপরে। তাহলে আমরা দেখি এই আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে কি এই বিক্রয়ের কমিশনের টাকাটি পড়ে কিনা। দেখো এখানে মে, জুন, জুলাই, আগস্ট 3 নম্বর মাস মে পড়ে, মানে মে মাস সহ মে, জুন, জুলাই 3 মাস শেষ। তারপরে আগস্ট, মে, জুন, জুলাই, তারপরে আগস্ট মাসের মধ্যে এটা কিন্তু কমিশনের টাকাটা পড়ে যায়। অতএব আমরা এখানে 8 লক্ষ এর 2% 16,000 টাকা কমিশনের মধ্যে বসিয়ে দিব। তারপরে আসো জুন মাসে। জুন মাসে বিক্রয়ের পরিমাণ 7,50,000। তাহলে আমরা হিসাব করি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে জুন মাসে তো এখানে বিক্রয়, তাই না? তো এটার উপরে 2% কমিশন দিতে হবে। কালেকশন একেবারে ফলোয়িং মান্থে, মানে 3 নম্বর মাসে। তো জুন, জুলাই, আগস্ট 3 মাস চলে গেল, জুন, জুলাই, আগস্ট 3 মাস চলে গেল। তখন সেপ্টেম্বরে 15,000 টাকা কালেকশন। তোমরা সহজে হিসাবটা এইভাবে করবে, যেহেতু আমরা ধরে নিছি 3 মাস। এখন এখানে পুনরায় দেখাচ্ছে মে মাসের টাকা আসছে 8 লক্ষ। তো মে মাসের পরে তোমরা 3 মাস হিসাব করো, 3 নম্বর মাস যেটা পড়বে ওই মাসেই কালেকশন। তো মে, জুন, জুলাই, আগস্ট, আগস্টের মধ্যে পড়ে না 3 নম্বর মাস, তখন 8 লক্ষের 2%, আগস্টে 16,000 বসাও। জুন পরে 3 মাস হিসাব করো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস পরে 3 নম্বর মাস, তখন এই সেপ্টেম্বরে বসাও। এখন জুলাইয়ের যে টাকাটা আছে এটা কত নম্বর মাসে পড়বো বলো তো? জুলাই পরে 3 নম্বর মাস হিসাব করো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরের মধ্যে পড়ে ওই টাকাটা, তখন আমাদের আর অক্টোবরের এখানে কোনো প্রয়োজন নেই। এখন যে আমরা এই কাজটা করলাম এটা তোমরা মনে রেখো। বুঝতে অসুবিধা হলে পুনরায় এই অংশ দেখে নিও। পরে ক্যালকুলেশন অফ পেমেন্ট অফ ক্রেডিটর্স মান্থ। আমরা মাসসমূহ এখানে প্রত্যেকটা মাসের নাম, তারপরে কি পরিমাণ পারচেজ আছে, এই যে পারচেজগুলো এগুলো বসানো হলো। আবার প্রত্যেকটা পারচেজের, যেমন মে মাসে 4 লক্ষ 10%, কারণ এখানে বলা আছে বিক্রয় এবং ক্রয়, যেই মাসে ক্রয় বিক্রয় সেই মাসেই 10% টাকা নগদে লেনদেন হয়, আর 90% টাকা বাকিতে, তাই তো? সুতরাং আমরা এখানে 4 লক্ষ এর 10% 40,000, আর 90% 3,60,000। জুন মাসে 4,20,000-এর 10% 42,000, 90% 3,78,000। জুলাই মাসে 5 লক্ষ এর 10% 50, 90% 4,50,000। আগস্ট মাসে 5,50,000-এর 10% 55,000, 90% 4,95,000। সেপ্টেম্বর মাসে 3,50,000-এর 10% 35,000, আর এখানে 90% 3,15,000। এখন কি পরিমাণ টাকা আগস্টে বা সেপ্টেম্বরে চলে গেল ওইটাই আমাদের শুধু দেখার বিষয়। এখন এখানে আমরা লক্ষ্য করে দেখি যেই পরিমাণ টাকা এমনিতে আমাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে নগদ 55,000 আর 35,000 চলে গেছে, এমনিতে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে বলা হয়েছে যে পাওনাদারদের জন্য সাপ্লায়ার ইজ 1 মান্থ, 1 মাস পাওনাদারদের জন্য। তো 1 মাস সময়ের ভিতরে পাওনাদারদের টাকা পরিশোধ করে দেওয়া হয়। যাদের কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছে তারাই তো পাওনাদার। তো বাকিতে ক্রয় করা বলতে এখানে ওই যে ক্যালকুলেশন অফ পেমেন্ট টু ক্রেডিটর্স, সেখানে গ্রিন লাইট লিমিটেড এটার কথা বোঝানো হয়েছে। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে যে মে মাসের পাওনাদারের পরিমাণ 3,60,000, তো এটা জুন মাসে টাকাটা আদায় হবে, মে মাসে হবে না, কারণ 1 মাস পরে। তো এখানে তো আমার আগস্ট এবং সেপ্টেম্বরের টাকা প্রয়োজন, জুন মাসের টাকা জুলাই মাসে আদায় হবে, তো এখানে তো সেটা নেই। কিন্তু জুলাই মাসের টাকা 4,50,000, এটা কিন্তু আগস্ট, মানে তার পরের মাস, জুলাই আগস্ট পরের মাসে ওই টাকাটা কিন্তু আদায় হয়ে যাবে, তাই ক্যাশ পেমেন্টে এখানে টাকা চলে আসলো। আবার আগস্টের যে টাকা এটা কিন্তু পরের মাস সেপ্টেম্বরে আদায় হবে, ওই আদায় হবে বলতে পরিশোধ করে দেওয়া হবে 4,95,000 টাকা। তারপরে সেপ্টেম্বরের টাকা হবে অক্টোবরে, অক্টোবর মাসের তো আর এখানে আমার প্রয়োজন নেই, আমার শুধু প্রয়োজন যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কী পরিমাণ নগদ আসলো এবং চলে গেল। এগুলো কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে
ওই যে ওয়াইজেস এবং আদার এক্সপেন্স হাফ এ মান্থ, এটা বলার কারণে এইখানে তোমাকে এটা ধরে নিতে পারো একটা সূত্রের মাধ্যমে তোমাকে মানগুলো বাইর করতে হবে। যেমন ক্যালকুলেশন অফ ওয়াইজেস, তো সূত্র হচ্ছে হাফ দি কারেন্ট মান্থ হাফ দি প্রিভিয়াস মান্থ। যেমন ওয়াইজেস, এখানে আমরা যদি আগস্টের টাকাটা বাইর করি তাহলে কত আছে এখানে 2,20,000 কারেন্ট মান্থ, 2,40,000 প্রিভিয়াস মান্থ, 2,20,000-এর হাফ, 2,40,000-এর হাফ, তারপর যোগ করলে 2,30,000। এই হচ্ছে আগস্টের ওয়াইজেস। তাহলে আমি যদি এখন সেপ্টেম্বর মাসে যাই তখন সেপ্টেম্বর এটা রানিং হচ্ছে 1,80,000, আর প্রিভিয়াস মানে বিগত বছর 2,20,000। 1,80,000 এর হাফ, 2,20,000-এর হাফ, হাফগুলো বাইর করে যোগ করলে 2,00,000 টাকা আমরা সেপ্টেম্বরের ওয়াইজেস পাবো। তারপর আদার এক্সপেন্স এখানে বলা হয়েছে ওইটাও হাফ, তো ওইটাও একইভাবে করো। যেমন আদার এক্সপেন্স যদি আগস্ট মাসে যদি আমি যাই তাহলে 60,000 আর 70,000 হয়, তাহলে আগস্টে 60,000-এর হাফ, 70,000-এর হাফ, হাফগুলো বাইর করে যোগ করবো 65,000। সেপ্টেম্বরে গেলে 50,000 এবং 60,000। সেপ্টেম্বরে কারেন্ট মান্থ 50,000-এর হাফ, আর প্রিভিয়াস মান্থ এখানে যে 60,000 আছে এইটার হাফ, উভয়টার অর্ধেক বাইর করে যোগ করলে 55,000 পাওয়া যাবে। এই হচ্ছে ক্যাশ বাজেট বাইর করার আগে যাবতীয় ওয়ার্কিং। এখন ফাইনালি ক্যাশ বাজেট আমাদের তৈরি করতে হবে, তো আমি এক এক করে বুঝিয়ে দেই। শুরুতেই ক্যাশ বাজেট ফর আগস্ট টু সেপ্টেম্বর, অ্যাকাউন্ট টাইটেলস আগস্টের সেপ্টেম্বরের, ব্যালেন্স বিডি দেখো আগস্টের আছে 1,30,000 এখানে দেওয়া আছে, কিন্তু এখানে সেপ্টেম্বরের যে ব্যালেন্স বিডি বসাবে, ব্যালেন্স সিডি এখানে আমরা আগস্টের যে টাকাটা পাবো ওইটাই পরবর্তীতে এখানে বসাবো। তবে এটা আমরা হিসাবটা পরে করি, আগে আগস্টের টাকাগুলো বসিয়ে দিই। তো ব্যালেন্স বিডি এখানে 1,30,000 যে টাকাটা আছে বসানো হলো। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। তারপরে ক্যাশ রিসিপ্ট সমূহ এখানে কি কি আছে, তো এই জন্য আমরা ওয়ার্কিংগুলো করেছিলাম। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে 85,000 80,000 এটা নগদ বিক্রয়ের টাকা। আবার আগস্ট এবং সেপ্টেম্বর মাসের 6,75,000 8,10,000 এটা ধারে বিক্রয়ের টাকা, দেনাদারদের কাছ থেকে প্রাপ্তি। তো এই দুইটাই এখন আমি বসিয়ে দিচ্ছি। ক্যাশ সেলস 85 আর 80, ক্রেডিট সেলস 6,75 8,10,000। উদাহরণস্বরূপ দেখে নাও যে এই ক্যালকুলেশনটা 31,000 আমরা পেয়ে গেছি, ওইটাই শুরুতে বসিয়ে দিলাম। এক সময় তো বসাতে হবে, এটা তুমি পরে বসাবে অসুবিধা নেই, মনে করো বসিয়ে দিলাম এই কাজটা আগে করে, তারপরেই তো এই টাকাগুলো আবার বসাতে হবে। এখন টোটাল ক্যাশ রিসিপ্ট এই তিনটা টাকা যোগ হবে 8,90,000, এখানে 9,21,000। এখন ক্যাশ পেমেন্ট বাইর করতে হবে। তো ক্যাশ পেমেন্ট বাইর করার জন্য আমরা এইটাতে যাব। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে নগদ 55,000 আর 35,000। আবার আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পরিশোধ করতে হবে 4,50,000 আর 4,95,000। ক্যাশ পারচেস 55,000 35,000, পেড টু সাপ্লায়ার 4,50,000 4,95,000। বাকি রইল আমাদের এখানে ওয়াইজেস এবং আদার এক্সপেন্স দুইটা ব্যয়, তবে এগুলো ওয়ার্কিং করেছি। আগস্টে ওয়াইজেস 2,30,000, সেপ্টেম্বরে 2,00,000 টাকা। ওয়াইজেস 2,30,000 2,00,000 টাকা। আদার এক্সপেন্স আগস্টে 65,000, সেপ্টেম্বরে 55,000। আদার এক্সপেন্স আগস্টে 65,000, সেপ্টেম্বরে 55,000। তারপর আমাদের এই জায়গায় বাকি রইল সেলস কমিশনের যে টাকাটা দিতে হবে। আগস্টে 16,000, সেপ্টেম্বরে 15,000 দিতে হবে, মানে সেলিং কমিশন, বিক্রয়ের জন্য যে কমিশনটা দিতে হবে অবশ্যই এটা প্রদান। সেলস কমিশন 16,000 আর এখানে 15,000। তারপরে সমন্বয় সমূহ আমরা দেখব যে ইনকাম ট্যাক্স পেবল কি আছে এখানে। আগস্ট ইনকাম ট্যাক্স পেবল 40,000 আছে, তো এটা তো দিতেই হবে, দেওয়াটা বাধ্যতামূলক, যদিও দায় আছে কিন্তু দিতে হবে। আবার রেন্ট পেবল ইন ক্যাশ পার মান্থ 3,000 টাকা, প্রতি মাসে 3,000 টাকা করে রেন্ট পেবল বকেয়া আছে, এটাও দিতে হবে 3,000 করে উভয় মাসে। তখন টোটাল ক্যাশ পেমেন্ট এই পেমেন্ট সময় যোগ করলে 8,95,000। তারপর তুমি 8,90,000 টাকা টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট 8,59,000 বাদ দিলে
ব্যালেন্স সিডি 31,000, ওই 31,000 ব্যালেন্স বিডি করে কিন্তু এখন অ্যাকাউন্টে বসানো হবে। তারপরে এই টাকাগুলো পুনরায় বসানোর পর টোটাল রিসিপ্ট 9,21,000 টাকা থেকে ক্যাশ পেমেন্ট 8,03,000 বিট করলে 1,18,000 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স সিডি বা ক্যাশ বাজেটের উত্তরটা। এখন যদি তুমি প্রথম থেকে পুনরায় ক্লাসটা দেখে নিতে পারো আর হাতে কলমে অঙ্কের সমাধানটা করো, আশা করব এই ধরনের অঙ্কের সমাধানে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না।